সেটা আয়নাঘর ছিল ডিজিএফআই এর, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একটা পর্যায়ে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যেয়ে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল, আইনজীবীরা আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে, সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছিলাম। প্রথম দফা আয়নাঘরে কি আপনাকে নিজেকেও তো হুমকি দেওয়া হয়েছিল যে আপনি যেন আর ফিরে আসতে পারবেন না, সেটা যদি প্রথমে আমি তো পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই হেডকোয়ার্টার সেই আয়নাঘরে আমি নিজে গিয়েছি, যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। ফলে আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকেই। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত, আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্তি করছি, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার পায়। আপনি গতকালকেও গণমাধ্যমের কথা বলেছেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম আপনি সহায়তা করেনি এবং পরের দিন যে সেখানে সহায়তা করেন। গণমাধ্যম কি তার আগের অবস্থায় আছে নাকি এখন স্বাধীনতা ভোগ করছে? আপনি তো যে দায়িত্ব ছিলেন, যদি অপ্রাসঙ্গিক হলেও আপনি যদি এই উত্তরটা দিতেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের বিভিন্ন রোল ছিল। আসলে আমি 18-19 তারিখের কথাটা বলছি। আবার বিভিন্ন সময় পত্রিকায় বা বিভিন্ন কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে, বিশেষত অনেক সাংবাদিক ফিল্ডে তারাও। ফলে সেখানেও আসলে ফ্যাসিবাদের পক্ষ যেমন ছিল, আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানও ছিল। এখনকার অবস্থা কিন্তু মিডিয়া, আমরা যেই প্রত্যাশা আমাদের ছিল, যদিও আমিও দায়িত্বে ছিলাম, সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয়নি এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি। মিডিয়া, ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত, বিভিন্ন নিউজ প্রকাশ করত, এখনও সেই চর্চা রয়েছে। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে। আমি যেই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম, আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম। তাদের দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা। আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে। আইন মন্ত্রণালয় সুপারিশও করেছিল। বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। যারা ফ্যাসিবাদের দোষর ছিল, যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা, তাদেরকে বিচারের আওতায় আনা। আমরা সোফার ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্টি আমি জানিয়েছি, কিন্তু আমি এটাও জানিয়েছি যে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সেই বিষয়ে কোনো চাপ আছে কিনা, কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং